বাংলাদেশের চাকরির বাজার নিয়ে কথা বলতে গেলে একটা অদ্ভুত ব্যাপার সামনে আসে। একদিকে লক্ষ লক্ষ বেকার, অন্যদিকে প্রায় ততগুলোই বিদেশি কর্মী। ব্যাপারটা ঠিক কি? চলুন এই $25 বিলিয়ন প্রশ্নটার উত্তর খোঁজা যাক। এটা আসলেই একটা অবাক করার মতো প্যারাডক্স বা বিরোধাভাস। ভাবুন তো, যে দেশে কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ তরুণ তরুণী কাজের জন্য ঘুরছে, ঠিক সেই দেশেই আবার লক্ষ লক্ষ বিদেশি কর্মী কাজ করছেন। বাইরে থেকে দেখলে এই হিসাবটা তো মেলার কথা না। তাহলে মূল প্রশ্নটা ঠিক কি দাঁড়াচ্ছে? এটাই যে একটা দেশ যেখানে নিজেদেরই এত লোক বেকার, তারা কিভাবে বিদেশি কর্মীদের বেতন দিতে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাঠায়? এই একটা প্রশ্নই কিন্তু পুরো পরিস্থিতিটা তুলে ধরে। আচ্ছা, সংখ্যাটা ঠিক কত? বিভিন্ন হিসাব বলছে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লক্ষ। আর সবচেয়ে ভাবনার বিষয় হল এর প্রায় ৮৩%ই কিন্তু তরুণ, মানে যাদের বয়স ১৯ থেকে ২৮-এর মধ্যে। দেশের সবচেয়ে কর্মক্ষম অংশটাই কর্মহীন। আর ঠিক এখানেই প্যারাডক্সটা আরও পরিষ্কার হয়ে যায়। কারণ প্রায় একই সংখ্যক, মানে ২৬ লক্ষের কাছাকাছি বিদেশি কর্মী আমাদের দেশে কাজ করছেন। এদের বেশিরভাগই আবার একটি প্রতিবেশী দেশ থেকে আসা। দেখুন, দুটো সংখ্যা প্রায় কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। এবার একটু অর্থনীতির হিসাবে আসা যাক। এই যে একটা অদ্ভুত পরিস্থিতি, এর জন্য আমাদের ঠিক কী পরিমাণ অর্থনৈতিক মূল্য দিতে হচ্ছে? কারণ এর সাথে জড়িয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বিশাল অঙ্ক, যা প্রতি বছর দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। সরকারি হিসেবে যাই বলা হোক না কেন, বিভিন্ন সমীক্ষা আর গবেষণা বলছে বিদেশি কর্মীরা প্রতি বছর বাংলাদেশ থেকে $২৫ বিলিয়নেরও বেশি টাকা নিজেদের দেশে পাঠায়। ভাবা যায় এটা আমাদের অর্থনীতির জন্য কত বড় একটা ধাক্কা। এই $২৫ বিলিয়ন অঙ্কটা ঠিক কতটা বড় সেটা সহজে বোঝার জন্য একটা তুলনা করা যাক। বাংলাদেশ সারা বিশ্বে যত পণ্য রপ্তানি করে তা থেকে আয় করে প্রায় $৫৫ বিলিয়ন, আর তার প্রায় অর্ধেক টাকায়, মানে $২৫ বিলিয়ন, চলে যাচ্ছে শুধু বিদেশি কর্মীদের বেতনের মাধ্যমে। এখন প্রশ্ন হল, কেন এমন হল? কেন আমরা এই নির্ভরতার চক্র থেকে বের হতে পারছি না? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ইতিহাসের ভেতরে, বিশেষ করে দেশের সবচেয়ে বড় শিল্প খাতের গোড়ার দিকে। দেখুন, আমাদের পোশাক শিল্পের যাত্রা শুরু হয়েছিল ৮০-র দশকে। তখন বিদেশি দক্ষতার উপর নির্ভর করাটা হয়তো স্বাভাবিক ছিল। কিন্তু দেখতে দেখতে ৪০ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। আজ এই শিল্প আমাদের অর্থনীতির মূল শক্তি। অথচ এখনও টপ লেভেলের ম্যানেজমেন্টে সেই বিদেশি নির্ভরতা রয়েই গেছে। আমরা নিজেদের নেতৃত্ব তৈরি করতে পারিনি। একজন বিশ্লেষক তো পার্সপেক্টিভ পডকাস্টে সরাসরি বলেছেন, সমস্যাটা আসলে মালিকদের। এই শিল্পের একটা ভালো ইমেজ তৈরি না করার জন্য তারাই দায়ী। তার মানে হলো, আমাদের তরুণরা যেন এই সেক্টরে একটা ভালো কেরিয়ার দেখতে পায়, সেই পরিবেশটাই তৈরি করা হয়নি। এর সাথে যোগ হয়েছে আমাদের পলিসি বা নীতি। ভারত বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো নিজেদের নাগরিকদের চাকরি বাঁচাতে এমন সব নিয়মকানুন করে রেখেছে যা ভাঙা প্রায় অসম্ভব। আর আমাদের নীতিটা যেন একটা খোলা দরজা, যে কেউ সহজেই ঢুকে পড়তে পারে। এখানে রাজনৈতিক সদিচ্ছার অভাবটা কিন্তু খুব স্পষ্ট। তবে শব্দ শুধু পলিসি বা ইতিহাসের উপর চাপালে চলবে না। এর গভীরে আরও বড় একটা সমস্যা আছে, আর সেটা হলো আমাদের মানসিক বাধা। একটা সম্মিলিত আত্মবিশ্বাসের সংকট, যা আমাদের নিজেদের সক্ষমতাকে ছোট করে দেখতে শেখায়। তার মানে সবচেয়ে বড় বাধাটা হয়তো কোনো আইন বা নিয়ম নয়, এটা আমাদের নিজেদের ভেতরের বিশ্বাসের অভাব। এই যে নিজেদের ওপর বিশ্বাস করতে না পারা, এটাই হয়তো আমাদের সম্ভাবনাকে আটকে রেখেছে। এখন শুধু এই তালাটা খোলার অপেক্ষা। আমাদের মাঝে একটা ধারণা খুব শক্তভাবে গেঁথে গেছে, তাই না? চাকরিদাতা থেকে শুরু করে সাধারণ কর্মী অনেকেই মনে করেন বিদেশি প্রার্থী মানেই বেশি যোগ্য। এই একটা চিন্তাই কিন্তু দেশি প্রতিভাকে শুরুতেই এক ধাপ পিছিয়ে দেয়। কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? আমাদের চোখের সামনেই তো দারুণ কিছু উদাহরণ আছে। রবির প্রথম দেশি সিইওর সময় কোম্পানির রেকর্ড ব্যবসা করেছে। দেশের সবচেয়ে বড় মোবাইল কোম্পানি গ্রামীণফোনের নেতৃত্বেও কিন্তু একজন বাংলাদেশি। এমনকি ইউনিলিভার বা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মতো মাল্টিন্যাশনাল কোম্পানির শীর্ষপদেও আজ বাংলাদেশিরাই আছেন। এগুলোই তো প্রমাণ করে যে সুযোগ পেলে আমাদের দেশের মানুষ সর্বোচ্চ পর্যায়েও যেতে পারে। তো সমস্যা তো অনেকগুলো চিহ্নিত হলো। এবার তাহলে সমাধানের পথে এগোনো যাক।
কিভাবে এই চক্র ভেঙে আত্মনির্ভরশীল হওয়া যায় এর জন্য একটা পরিষ্কার পথ বা রোডম্যাপ কিন্তু আছে। বিশেষজ্ঞরা মূলত ৩টা ধাপের কথা বলছেন। ১. কঠোর নীতি প্রয়োগ করতে হবে। দেশে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ বন্ধ করতে হবে, আর আগে স্থানীয়দের চাকরি এই নিয়মটা চালু করতে হবে। ২. শুধু ডিগ্রির পেছনে না ছুটে চাকরির বাজারের জন্য প্রয়োজনীয় দক্ষতার দিকে নজর দিতে হবে। আর ৩. জাতীয়ভাবে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। নিজেদের সক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে এবং সেটাকে প্রমোট করতে হবে। এই ব্যাপারটা বোঝার জন্য গরুর মাংসের উদাহরণটা কিন্তু অসাধারণ। মনে আছে, ভারত যখন গরু রপ্তানি বন্ধ করে দিল, দেশে একটা বড় সংকট তৈরি হয়েছিল। কিন্তু কি হলো? সেই সংকটই আমাদের বাধ্য করল স্বনির্ভর হতে। আর এখন আমরা গরুর মাংসে প্রায় স্বয়ংসম্পূর্ণ। সংকটই আমাদের স্বাধীন হতে শিখিয়েছে। তাহলে শেষ প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই। আমরা কি আমাদের নিজেদের ভবিষ্যৎটা নিজেদের হাতে গড়ার জন্য প্রস্তুত? এই সংকটকে একটা বিরাট সম্ভাবনায় বদলে ফেলার জন্য যে মানসিক আর নীতিগত পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের জন্য কি আমরা আসলেই তৈরি? উত্তরটা আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে।